তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউটা সিকিউর হয়ে গেল। একটা 2 নম্বর যদি এখান থেকে দেয় তাহলে তুমি 2 নম্বরের কোশ্চেনটাও পারবে। যদি 5 নম্বর দিয়ে দেয় বাই চান্স তাহলে 8 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে সহজেই। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর এওডি সেকশনের বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক এই চ্যাপ্টারটা ওয়ান শটে শেষ করে দেব। আমরা চ্যাপ্টারের কনসেপ্ট জানবো, আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব এবং কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করে দেবো। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কনসেপ্ট ইম্পর্টেন্ট। আমি একদম শর্টে বলার চেষ্টা করব, যতটা শর্টে বলা যায় আর কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে একটা অপেক্ষক, সেই অপেক্ষক ইনক্রিজিং এবং ডিক্রিজিং। কখন ইনক্রিজিং বলবো তাকে, কখন তাকে ডিক্রিজিং বলবো। ওকে, তো দেখো একটা অপেক্ষক আমরা যদি আঁকি গ্রাফে, আমি যে কোনো এই অ্যালজেব্রিক জিনিসগুলো বা ক্যালকুলাস বা অ্যালজেব্রা যে কোনো ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে আমি গ্রাফিক্যালি অ্যাপ্রোচ করতে ভালোবাসি। তাই আমি যখনই এওডি করিয়েছিলাম, এওআই করিয়েছিলাম, সবার আগে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখেছিলাম। তো গ্রাফিক্যালি তোমরা যদি বিষয়টাকে বোঝো তাহলে মাথার মধ্যে ফিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমরা আসবো। আচ্ছা, একটা অপেক্ষক মনে করো, যে কোনো একটা অপেক্ষক কেমন দেখতে হয়? এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, এই ধরনের এক্সের টার্ম, এই ধরনের এক্সের যে রাশিমালা এক্সপ্রেশন, এইটাকে বলবো আমরা এক্সের অপেক্ষক। এবং এটাকে আমরা কি দিয়ে লিখি? এফ অফ এক্স দিয়ে লিখি। এটা তোমরা সবাই জানো। আবার এটাকে ওয়াই দিয়েও লিখি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবং এফ এক্সটাকে এরকম আকারে দেখতে হয়, যেখানে কোনো ওয়াই থাকে না, শুধুমাত্র একটাই ভেরিয়েবল থাকে, ঠিক? আচ্ছা, এবার দেখো আমি যদি কোনো একটা অপেক্ষকের গ্রাফ আঁকি, কোনো একটা অপেক্ষকের গ্রাফ আমরা আঁকছি, মনে করো এটা একটা অপেক্ষক, ঠিক আছে? যে কোনো একটা অপেক্ষক র্যান্ডম। এবং এই অপেক্ষকের আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা গ্রাফ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইন্টারভাল, না এ থেকে বি অবধি আমরা অপেক্ষকটাকে কেটে নিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা এই এক্স অ্যাক্সিসের উপরে যে কোনো একটা পয়েন্ট তুলে নেব। মনে করো এখানে একটা x1 পয়েন্ট তুলে নিলাম, যে কোনো পয়েন্ট, এটা কিন্তু আরবিট্রারিলি চুজ করা, যে কোনো পয়েন্ট। আরেকটা পয়েন্ট মনে করো এর থেকে বড় x2 চুজ করে নেব, ঠিক? নিলাম, নিয়ে দেখব যে এই যে x1, এই x1 এর রেসপেক্টে আমরা ওয়াইটাকে কোথায় পাবো, কিভাবে? দেখো এই x1টাকে আমরা গ্রাফে গিয়ে টাচ করাবো। তো এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিসে আসবো, এসে দেখব যে এই x1 এর জন্য এই অপেক্ষকের y1 কোনটা? এটা, ঠিক? x2 এর জন্য y2, ঠিক? আচ্ছা, এবার এটাকে আমরা কি লিখতে পারি? f অফ x2। এটাকে আমরা কি লিখতে পারি? f অফ x1, ঠিক? দেখো, তো এইভাবে আমরা x1 দেখলাম, তার জন্য f অফ x1 দেখলাম, x2 দেখলাম, তার জন্য f অফ x2 দেখলাম। এবারে আমাদের চারখানা ডেফিনেশন আছে। এক হচ্ছে একদিষ্ট আরোহী অপেক্ষক, 2 নম্বর ডেফিনেশন একদিষ্ট অবরোহী অপেক্ষক, 3 নম্বর ডেফিনেশন যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক, 4 নম্বর যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষক। এই চারটে ডেফিনেশন একটু দেখে নাও। আচ্ছা, ফার্স্ট ডেফিনেশন কি বলছে? অবরোহী না আরোহী? আরোহী দিয়ে শুরু করি। আরোহী, এটা হবে একদিষ্ট সব সময়। একদিষ্ট মানে কি? একদিকে, একদিষ্ট আরোহী অপেক্ষক। এর ডেফিনেশনটা কি? দেখো, কোনো দুটো পয়েন্ট অবশ্যই একটা পয়েন্ট আরেকটার থেকে বড়। এখানে কি? এখানে x2টা x1 এর থেকে বড়, ঠিক? কোনো দুটো পয়েন্ট আমরা তুলে নেব এবং এই বড় পয়েন্টের জন্য আমরা অপেক্ষকটা একটু দেখে নেব। বড় পয়েন্টের জন্য অপেক্ষকের y এর ভ্যালু কোনটা আসছে? বড় পয়েন্টের জন্য f অফ x2, ছোট পয়েন্টের জন্য f অফ x1, ঠিক? তোমরা কিন্তু এই রাফ ওয়ার্কগুলো সব টুকবে খাতায়, যা যা আমি রাফ ওয়ার্ক করবো তোমরা সব খাতায় টুকবে। তাহলে কি হবে? তোমাদের এই বিষয়টা যত তোমরা লিখবে সেটা তোমরা শেখাটা এফিশিয়েন্ট শেখা হবে। তো দেখো x2 এর জন্য কি পাচ্ছি আমরা? f অফ x2 পাচ্ছি, x1 এর জন্য f অফ x1। যদি 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 কোনো অপেক্ষকের এই যে f অফ x2টা, যদি কোনো অপেক্ষকের f অফ x2টা বড় অথবা সমান হয়ে যায় f অফ x1 এর সাথে, যদি কোনো অপেক্ষকের f অফ x2টা বড় অথবা সমান হয়ে যায় f অফ x1 এর সাথে, ঠিক আছে? তাহলে তাকে বলবো আমরা
আরোহী অপেক্ষক বা একদিষ্ট আরোহী অপেক্ষক। ক্লিয়ার হয়েছে? এবং এই যে পয়েন্ট দুটো x1 আর x2, এটা প্রত্যেকটা পয়েন্ট, এই যে একটা ইন্টারভাল আছে এবি ইন্টারভাল, এই এবি ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টের জন্য, এবি ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি বড় পয়েন্টের জন্য বড় ভ্যালু পাওয়া যায়, এটা তো অবশ্যই বড়, মানে এফ অফ এক্স টুটা বড় হবে, এই চিহ্ন দিকেই বোঝা যাচ্ছে। যদি বড় পয়েন্টের জন্য বড় ভ্যালু পাওয়া যায় বা সমান ভ্যালু পাওয়া যায়, ছোট পয়েন্টের সমান ভ্যালু পাওয়া যায়, তাহলে সেটা হবে আমাদের আরোহী। ঠিক? আচ্ছা বেশ, তাহলে এটা কি হবে? ফর অল x2 গ্রেটার দেন x1। ঠিক? ফর অল x2 গ্রেটার দেন x1। বেশ, এবারে আমাদের এই চিহ্নটার নাম হচ্ছে ফর অল, মানে কি সমস্ত x2 গ্রেটার দেন x1, সমস্ত বড়টা x2 না হয় এটা x4 গ্রেটার দেন x3 হতে পারতো, যে কোনো, তখন কি হতো এখানে x4 এফ অফ x4 গ্রেটার ইকুয়াল টু হতে হতো এফ অফ x3 এর সাথে। ঠিক? তো এইটা হচ্ছে আমাদের বিষয় সমস্ত পয়েন্টের জন্য। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা বুঝতে পারলে বাকি সব সংখ্যাগুলো বোঝাটা ইজি হয়ে যাবে। এবারে যদি এর উল্টোটা হয়, আচ্ছা এই অপেক্ষকের ক্ষেত্রে একটুখানি চোখ দিয়ে দেখো তো কোনটা বড় কোনটা ছোট। এখানে x2টা বড়, আচ্ছা বেশ, x2টা যেহেতু বড়, x1টা যেহেতু ছোট, তাহলে এখানে কি এফ অফ x2টা বড়? হ্যাঁ, এফ অফ x2টা বড়, কারণ আমরা যদি এখান থেকে 0 থেকে কাউন্ট করি, দেখো 0-র পরে 1 2 3 4 এরকম করে করে কোনো একটা সময়ে আমরা এফ অফ x1কে টাচ করব, তারপরে অনেকটা যাওয়ার পরে এফ অফ x2কে টাচ করব, তার মানে কি এফ অফ x2টা বড় ভ্যালু। ঠিক? তাহলে x2টা বড়, তাই জন্য এফ অফ x2টা বড়। সুতরাং এই যে অপেক্ষকটা, এটা এবি বিস্তারের মধ্যে কি হবে? একদিষ্ট আরোহী অপেক্ষক। দেখো আরোহী অপেক্ষকগুলোকে দেখলে তোমরা বুঝতে পারবে যে এরকম ভাবে উঠছে উপরের দিকে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। আর অবরোহী অপেক্ষকটা তাহলে কি হবে? 2 নম্বর, অবরোহী, অবশ্যই এটা একদিষ্ট। তোমরা একদিষ্ট কথাটা নিয়ে বেশি মাথা ঘামাবে না, জাস্ট আরোহী অবরোহীটা একটু দেখবে। ঠিক আছে? যে কখন আরোহী কখন অবরোহী। চলো তাহলে এটা উল্টো দেখো, আমি কি লিখলাম ভালো করে পড়ো। সমস্ত বড় পয়েন্টের জন্য আমরা ছোট ভ্যালু পাবো। ঠিক? আর ছোট পয়েন্টের জন্য বড় ভ্যালু পাবো, অথবা দুটো সমান ভ্যালু পাবো। যদি এরকম কোনো কেস আসে, তখন তাকে বলবো আমরা অবরোহী বা একদিষ্ট অবরোহী অপেক্ষক। ঠিক? তাহলে এটাকে আমরা যদি গ্রাফে প্লট করতে যাই, দেখো গ্রাফে যদি আমরা প্লট করতে যাই, এখানে একটা x1 পয়েন্ট নিলাম, এখানে x2 পয়েন্ট নিলাম, অবশ্যই বি ইন্টারভাল, আর একদম শেষ প্রান্তে এই ইন্টারভাল আমরা একে নিলাম। এবার দেখো x1 এর জন্য আমরা এফ অফ x1 কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি। ঠিক? আর x2 এর জন্য এফ অফ x2 কোথায় পাচ্ছি? কে বড়? অবশ্যই x1টা বড়, তাহলে ছোট পয়েন্টের জন্য বড় ভ্যালু পাচ্ছি। ঠিক? এটা দুটো সমানও হয়ে যেতে পারতো, কোনো একটা পয়েন্টে সমানও হয়ে যেতে পারতো, তবে এই অপেক্ষকটার ক্ষেত্রে সেটা সমান নয়, বাট সমানও হয়ে যেতে পারতো। তাহলে কি ছোট পয়েন্টের জন্য বড় ভ্যালু পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের একদিষ্ট অবরোহী অপেক্ষক। ঠিক? তাহলে ব্যাস, আমরা দুটো এক্সাম্পল নিয়ে নিলাম। এবার যদি বলি আমি আরো বাকি দুটো ডেফিনেশনের, সেটা হচ্ছে কি যথার্থ আরোহী অপেক্ষক আর যথার্থ অবরোহী। তাহলে এবার আমি মনে করছি যথার্থ, এখান থেকেই করে দেবো। দেখো যথার্থর ক্ষেত্রে সব একই থাকবে। যদি একদিষ্ট আরোহী একদিষ্ট অবরোহী তোমরা বুঝে থাকো, তাহলে যথার্থটা বোঝাটা কোনো বিষয় নয়। যথার্থর ক্ষেত্রে কি হবে? এইটা থাকবে না, তার মানে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হতে হবে। তাহলে সমান হয়ে গেলে চলবে না। দুটো অপেক্ষকের ভ্যালু, এই পয়েন্টের জন্য আর এই পয়েন্টের জন্য যে দুটো অপেক্ষক আমরা পাবো, সেই দুটো পয়েন্টের ভ্যালু কখনো সমান হলে চলবে না। অলওয়েজ এটা যেন বড় হয়, অলওয়েজ যেন বড় পয়েন্টের জন্য বড় ভ্যালু পাওয়া যায়। ঠিক? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যথার্থ আরোহীর ক্ষেত্রে। আরোহীর ডেফিনেশনে জাস্ট একটা যথার্থ বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের যথার্থ অবরোহী। যথার্থ অবরোহীর ক্ষেত্রেও তাই, স্ট্রিক্টলি যেন বড় হয়, ছোট ভ্যালুর জন্য যেন স্ট্রিক্টলি, ছোট পয়েন্টের জন্য যেন স্ট্রিক্টলি বড় ভ্যালু পাওয়া যায়। ঠিক? তো এটাই হচ্ছে আমাদের বিষয়। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা তোমরা টুকে নিয়েছো। তো চলো আমরা এই ডেফিনেশন দিয়ে বা এই কনসেপ্ট দিয়ে একটা অঙ্ক করি, এবং সেই অঙ্কটা করার মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে বুঝি। তো চলো অঙ্কটা আমি টুকে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে, দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 5/x + 2, এই যে অপেক্ষকটা আছে, এই অপেক্ষকটি
জিরো থেকে ইনফিনিটি সেমি ক্লোজড বিস্তারে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক। এর মানেটা কি? কোশ্চেন পড়ে কোশ্চেনটাকে বুঝতে হবে, তারপর কোশ্চেনটা করার অ্যাপ্রোচ নিতে হবে। আমাদেরকে দেওয়া আছে কি, যে এফ এক্স ইজ ইকুয়াল টু 3x প্লাস 5 আর x প্লাস 2 একটা অপেক্ষক দেওয়া আছে, এবং বলেছে এই বিস্তারে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক। ভালো করে বুঝতে হবে যে বিস্তারটা আমি আগে যদি রাফে করে নিই, জিরো, বিস্তার কিরকম দেখতে হয়, জিরো এবং ইনফিনিটি একটা পয়েন্ট, ঠিক আছে? তো জিরো থেকে ইনফিনিটি। এবার এটা দেখো, যেহেতু বিস্তারের মধ্যে জিরোটা ইনক্লুডেড, এখানে দেখো একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, মানে কি ক্লোজ ইন্টারভ্যাল এদিকে ক্লোজ, তার মানে কি জিরো অবধি আছে, এবং জিরোকে ধরে সমস্ত পয়েন্টগুলো, পয়েন্ট মানে কি একটা নাম্বার, যেমন 0.1, 0.00001, 1, 2, 3, 4 সমস্ত নাম্বার, এই জিরো থেকে শুরু করে সমস্ত নাম্বারের যে ইন্টারভাল, যে নাম্বারের কালেকশন, তার মধ্যে এই যে অপেক্ষকটা, এটা একদিষ্ট আরোহী, যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক। যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষকের ডেফিনেশন কি? যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষকের ডেফিনেশন হলো, যদি বড় পয়েন্টের জন্য ফাংশনের বড় ভ্যালু পাওয়া যায়, তাহলে আমাদের যে অপেক্ষকটা, সেই অপেক্ষকটা আমাদের যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক। ঠিক? তাহলে দেখো আমরা কি করব, এই বিস্তারের মধ্যে থেকে যে কোনো দুটো পয়েন্ট চুজ করে নেব, একটু আগে দেখালাম। চুজ x1 মানে x2 গ্রেটার দ্যান x1, তার মানে এমন দুটো পয়েন্ট চুজ করব যেটা একটা পয়েন্ট বড় হবে আরেকটার থেকে, ঠিক আছে? তাহলে x2টাকে বড় করলাম, x1টাকে ছোট করলাম, চুজ x1 লেস দ্যান x2, ঠিক আছে? এবং এটা যেহেতু এই বিস্তারের অন্তর্গত, তাহলে প্রত্যেকটা সংখ্যা জিরোর থেকে বড় হবে অথবা সমান হবে, ঠিক? এটা কি জিরোর থেকে বড় অথবা অথবা সমান, মানে কি এটা জিরোর থেকে সমান, মানে জিরো, এটা 0.001, এখানে মনে করো 1 আছে, 2 আছে, তাহলে এই অপেক্ষকে, এই যে বিস্তারের মধ্যে যে কটা পয়েন্ট আমরা নেব, যে কোনো x1 x2 নিই না কেন, সেটা অলওয়েজ জিরোর থেকে বড় অথবা সমান হবে, ঠিক আছে? তো জিরোর থেকে বড় অথবা সমান, তাহলে এটাকে আমরা চুজ করে নিলাম, এবং দুটোই কি হবে, জিরোর থেকে বড় অথবা সমান হবে। এটা বুঝতে পেরেছো যে x1 x2 সবই পজিটিভ নাম্বার, এবং x2টা x1 এর থেকে বড়, তার মানে এই ইন্টারভ্যালের মধ্যে আছে। এবার এখানে কি দেখাতে হবে, টু শো, টিএস মানে কি টু শো, এফ অফ, দেখো বড় পয়েন্টের জন্য বড় ভ্যালু, এটা আমাদেরকে দেখাতে হবে, এইটুকু আমাদেরকে দেখাতে হবে, এটা দেখালে আমাদের এনাফ। তো চলো আমরা এটাকে দেখাবো, কিভাবে দেখাবো। আমরা কি করব, এফ অফ এক্স টু ভ্যালুটা বের করব এই অপেক্ষক থেকে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে ইন্টারভ্যালটা। বেশ, এবার আমরা এর ভ্যালুটা বের করব, আমি পাশে করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে খাতার, ঠিক আছে? আচ্ছা, নাও এফ অফ x1 ইজ ইকুয়াল টু, দেখো এফ অফ x1 মানে কি, x এর জায়গায় x1টা বসিয়ে দাও, এফ এক্স মানে যদি এটা হয়, এফ অফ x1 মানে কি, এর জায়গায় x এর জায়গায় x1, 3x1 প্লাস 5 বাই x1 প্লাস 2, গ্রেট। আর এফ অফ x2টা বের করে নাও, সেম ভাবে 3x2 প্লাস 5 বাই x2 প্লাস 2, এটা হচ্ছে আমাদের এফ অফ x1 এফ অফ x2 ভ্যালুটা বের হয়ে গেল। এবার দেখো এখানে কি প্রমাণ করতে বলেছে, যে এই অপেক্ষকটা যেন এর থেকে বড় হয়। যখনই দুটো অপেক্ষকের মধ্যে যখন তুলনা করতে বলবে, যখন একটা অপেক্ষককে আরেকটা অপেক্ষকের থেকে বড় প্রমাণ করতে বলবে, তখনকার অ্যাপ্রোচটা কি হবে দেখে নাও। এই অ্যাপ্রোচটা আমাদের পরেও কাজে লাগবে। তখন আমরা কি করব, এটা থেকে এটার বিয়োগফল নিয়ে নেব, টেক এফ অফ x2 মাইনাস এফ অফ x1। কেন নেব, কারণ দেখো এটা যদি বড় হতো, মনে করো এটা বড়, যদি এটা বড় হতো, তাহলে এইটা মাইনাস এটাটা পজিটিভ আসতো সবসময়, ঠিক আছে? তাহলে এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে আমাদের চেক করতে হবে, চেক করলে বলতে পারো, যদি এটা পজিটিভ আসে তাহলে বলবো যে এফ অফ x2টা বড়, তার মানে আমাদের প্রমাণিতটা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এবার এইটার ভ্যালু আমরা ক্যালকুলেট করব, এফ অফ x2 মাইনাস এফ অফ x1 কি হবে এর ভ্যালুটা, যদি আমরা বসাই, এফ অফ x2 মানে কত, 3x2 প্লাস 5 বাই x2 প্লাস 2, 3x1 প্লাস 5 বাই x1 প্লাস 2। এবার এটাকে আমরা এলসিএম করব, এটা এলসিএম করলে যেভাবে এলসিএম করে, এটা x2 হবে, x2, ঠিক আছে, x1 প্লাস 2। এবার 3x2 প্লাস 5
এর সাথে কত গুণ করলে নিচের পুরো টার্মটা হবে? নিশ্চয়ই এই টার্মটা, তাহলে এই টার্মটা উপরের সাথে গুণ হয়ে যাবে। চলো, আই হোপ তোমরা এই ক্যালকুলেশনটা নিজে নিজে করতে পারবে, কারণ ক্লাস 12-এর ছেলে মেয়ে তোমরা, আর ক্যালকুলাস শিখছো। ক্যালকুলাসে এই সিম্পল যদি না ক্যালকুলেশন যদি করতে পারো, যদি না করতে পারো, তাহলে ক্যালকুলাস শেখাই বৃথা। তাহলে x+2, তাহলে দেখো x1 x2, তাহলে 3x1 x2 প্লাস 5x1 6x2 10 মাইনাস 3x1 x2 মাইনাস 5x2 ডান 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 মাইনাস 6x1 মাইনাস 10। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো নিচে কি থাকছে, নিচে হচ্ছে x2 প্লাস x2 x1 প্লাস x2। বেশ, এবার দেখো পজিটিভ নেগেটিভ কেটে যাবে, নেগেটিভ পজিটিভ কেটে যাবে। এবার এর পরের লাইন যদি আমি এপারে করি, 5x1 মাইনাস 5x1 মাইনাস 6x1, আর এখানে আছে কি 6x2 মাইনাস 5x2, তাহলে 6x2 মাইনাস 5x2 করলে শুধু x2, শুধু x2, আর এখান থেকে আমাদের মাইনাস x1 বাই নিচের টার্মটা। ঠিক, এবার একটা জিনিস ভালো করে দেখো, এইখানেই আমাদের যত অ্যানালিসিস, এখানেই আমাদের যত অ্যানালিসিস। কি অ্যানালিসিস করবো এখানে দেখো, খুব ভালো করে দেখো। আমরা কি চুজ করেছিলাম এইটা, এবার এখানে চোখ রাখো। আমরা দেখেছিলাম কি x1টা x2টা x1-এর থেকে বড় এবং দুটোই 0-র থেকে বড়। তাহলে একটা জিনিস ভাবো, x2টা 0-র থেকে বড়, তাহলে x2টা 0-র থেকে বড় মানে এটা পজিটিভ সংখ্যা অলওয়েজ। এবার একটা পজিটিভ সংখ্যার সাথে একটা পজিটিভ সংখ্যা আমরা যোগ করছি, তাহলে এইটুকু টার্ম অলওয়েজ পজিটিভ হবে। গ্রেট। আবার x1টাও 0-র থেকে বড়, অর্থাৎ x1টাও পজিটিভ, তাহলে একটা পজিটিভ টার্মের সাথে যদি আমি 2 যোগ করি সেটাও পজিটিভ টার্ম দেবে, তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ, তাহলে নিচেরটা পুরোটা পজিটিভ হলো। ঠিক আছে, নিচেরটা পুরোটা পজিটিভ। এবার উপরেরটাতে আসি, দেখো একটা পজিটিভ টার্ম, তো পজিটিভ টার্ম মাইনাস আরেকটা টার্ম যেটা এই টার্মের থেকে ছোট, তাহলে একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করছে এবং দুটোই পজিটিভ সংখ্যা। তুমি 5 থেকে 3 যদি বিয়োগ করো কত পাও? 2 পাও। তাহলে একটা পজিটিভ বড় একটা পজিটিভ ছোট, তাহলে কি পাচ্ছ তুমি? একটা পজিটিভ পাবে। এবার মনে করো, আর কিছু মনে করতে হবে না, এখানে তো সবই পজিটিভ আছে, তাহলে এটা মাইনাস এটা করলে এই উপরের জিনিসটা কি হবে? সবসময় এই যে উপরের জিনিস, যতক্ষণ এই ইন্টারভ্যালটা স্যাটিসফাইড থাকছে ততক্ষণ কিন্তু এই উপরের জিনিসটা কি হবে? পজিটিভ হবে। ঠিক, তাহলে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, মানে এই জিনিসটা ইকুয়াল টু এটা দাঁড়িয়েছে, এবং এইটা যেহেতু পজিটিভ, উপরে পজিটিভ নিচে পজিটিভ, তাহলে টোটালটাই পজিটিভ, গোটা টার্মটাই পজিটিভ, তাহলে এটা পজিটিভ আর তাহলে এটাও পজিটিভ। ঠিক, তাহলে আমরা এবার লিখবো যে অতএব f of x2 minus x1, অতএব f of x2 minus f of x1, এটা কি? এটা আমাদের স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। ঠিক, কেন স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0? কারণ দেখো সবসময় এটা কিন্তু 0-র থেকে বড়ই হবে, এবং এটা যদি 0-র থেকে বড় হয়, এটা যদি 0-র থেকে বড় হয় তাহলে কিন্তু এটা মাইনাস এটা কখনো 0 হবে না। ঠিক আছে, এটা 0-র থেকে বড় এবং এইটা এর সাথে সেম নয়, এর থেকে ছোট, তাহলে এটা সবসময়ই বিয়োগ করলে 0-র থেকে বড় হবে, তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, তাহলে স্ট্রিক্টলি পজিটিভ, যেহেতু এইটুকু স্ট্রিক্টলি পজিটিভ তো এটুকু স্ট্রিক্টলি পজিটিভ। আচ্ছা, এবারে পরের লাইনে কি দাঁড়াচ্ছে? f of x2 গ্রেটার দ্যান। ঠিক আছে, তো এইটুকু আমরা প্রুফ করে দিয়েছি, এবং আমরা এবার লিখে দেব অতএব f of x এই বিস্তারে একটি যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক। কেন? কারণ দেখো বড় পয়েন্টের জন্য বড় ভ্যালু পাচ্ছি। এবার এই x1 x2টা তো আমরা যে কোনোভাবে চুজ করেছিলাম আরবিট্রারিলি, তো সেই জন্য প্রত্যেকটা পয়েন্ট এই ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু ট্রু হবে। যেহেতু x1 x2টা ফিক্স নয়, এটা যে কোনো পয়েন্ট হতে পারে। মনে করো x2 কখনো 1 আর x1 কখনো 0.5, মনে করো x2 কখনো 7 x1 কখনো 6, এরকম তো হতেই পারে, আরবিট্রারি পয়েন্ট। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু আমাদের এই যে অপেক্ষকটা এটা একদিষ্ট আরোহী অপেক্ষক। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যাব, এবং তার আগে একটু ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশন, এতক্ষণ আমরা দেখলাম যে আরোহী অপেক্ষক অবরোহী অপেক্ষক এদের যে সংজ্ঞাটাকে দেখলাম, কিন্তু ডেরিভেটিভ তো এখানে পর্যন্ত এখনো আসেনি, কিন্তু আমরা তো শিখছি এওডি, তাহলে ডেরিভেটিভের অ্যাপ্লাইটা কিভাবে হচ্ছে সেটা দেখে নিই টুক করে, এবং তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু করতে থাকবো। তো চলো আমি এটা মুছছি। হ্যাঁ,
তো দেখো এবার আমরা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখে নেব। তো আমরা প্রথমে দুটো গ্রাফ এঁকে নেব, যে গ্রাফ দুটো আমি তখনই দেখালাম। এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, এবারে আরেকটা গ্রাফ, না আরেকটা না, এই দুটো গ্রাফই আমাদের যথেষ্ট হয়ে যাবে। দেখো একটা গ্রাফ কি বলেছিলাম, এরকম, আরেকটা গ্রাফ কি ছিল, এরকম ছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের একদিষ্ট আরোহী অপেক্ষক, এটা ছিল আমাদের একদিষ্ট অবরোহী অপেক্ষক। এবার ভালো করে একটা জিনিস দেখো, এই গ্রাফের আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম, আরবিট্রারি যে কোনো একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট যদি আমরা ড্র করতে যাই, যে কোনো একটা পয়েন্টে আমরা যদি একটা ট্যানজেন্ট বা স্পর্শক যদি আমরা টানতে চাই, যা ভুল হয়ে গেল এখানে, এই চেষ্টা করেছি টানার, এবার এই পয়েন্টে ঠিক হলো। বেশ, এবার দেখো, এবার এই পয়েন্টের ট্যানজেন্ট নিয়ে আমরা কনসিডার করব। তোমরা সবসময় জানবে, স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারেও তোমরা পড়েছো যে যে কোনো বিন্দুতে যদি আমরা ট্যানজেন্ট টানি তাহলে সেই ট্যানজেন্টটা কি হয়, সেই ট্যানজেন্টের নতিটা কি হয়। ট্যানজেন্টের নতি মানে কি, এই যে থিটা, এই থিটা ট্যান ভার্সন মানে ট্যান থিটা, ঠিক। আর এখানে ট্যানজেন্ট মানে এই থিটা এবং এর ট্যান থিটা। তো তোমরা পড়ে এসছো যে সবসময় এই নতিটা কি হবে, হবে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক, ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স। একই ব্যাপার, সবসময় নতিটা হয় ডিওয়াই বাই ডিএক্স, যে বিন্দুতে বলবে সেই বিন্দুতে, মনে করো এক্স ইকুয়াল টু এক্স নট একটা বিন্দু আছে সেই বিন্দুতে, তাহলে এটা কি হবে, এফ ড্যাশ এক্স নট। তো এটাই হচ্ছে তোমরা শিখে এসেছো। এবার একটা জিনিস ভালো করে দেখো, যে কোনো একদিষ্ট আরোহী ফাংশনের গ্রাফ কিন্তু সূক্ষ্ম কোণ দেয়, ঠিক আছে। যে কোনো পয়েন্ট তুমি নিয়ে নাও, সে কিন্তু সূক্ষ্ম কোণ দেয়। আর অবরোহী যে ইয়েটা আছে, অবরোহী যে ফাংশনটা আছে, অবরোহী ফাংশনের যে কোণটা সেটা কিন্তু হয় স্থূলকোণ। এবার আগের ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন পড়াতে গিয়ে বলেছিলাম যে একটা শর্ট জিনিস তোমরা মনে রাখবে, অবজারভেশন, ট্যানের মধ্যে যত সূক্ষ্মকোণ দেবে সব পজিটিভ ভ্যালু আসে, ঠিক। তাহলে ট্যান অফ সূক্ষ্মকোণ মানে ট্যান থিটা ইকুয়ালস টু পজিটিভ, ঠিক। ট্যান থিটা ইকুয়ালস টু পজিটিভ যখন থিটা কি হয়, থিটা কি হয়, লেস দ্যান 90 ডিগ্রি হয়, থিটা লেস দ্যান 90 ডিগ্রি মানে π/2। আচ্ছা, ট্যান থিটা 0 থেকে অবশ্যই বড়, থিটা 0 থেকে π/2 মধ্যে যখন থাকবে তখন ট্যান থিটা পজিটিভ দেবে। তার মানে কি, এফ ড্যাশ এক্সটা অলওয়েজ পজিটিভ হবে, ঠিক। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু এফ ড্যাশ এক্সটা পজিটিভ, এফ ড্যাশ এক্সটা পজিটিভ। তাহলে তোমরা কি শিখলে, যে কোনো একদিষ্ট আরোহী অপেক্ষকের যে ডেরিভেটিভটা আছে, ফার্স্ট ডেরিভেটিভ, সেটা অলওয়েজ পজিটিভ হবে। সিমিলারলি পজিটিভ যদি হয় তাহলে অবশ্যই সেটা একদিষ্ট আরোহী অপেক্ষক হবে, এবং সেটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন। কি বলবো, ইনক্রিজিং ফাংশন। যে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ হবে সেই ফাংশনটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন, আর যে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ হবে সেটাকে বলবো আমরা ডিক্রিজিং ফাংশন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এইভাবে আমরা চলতে পারি, এগোতে পারি। উল্টো এখানেও তাই, উল্টোটা, যেটা তো স্থূলকোণ, ট্যান অফ স্থূলকোণ মানে নেগেটিভ, তাহলে অলওয়েজ ডিক্রিজিং ফাংশনের যে ডিক্রিজিং ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ সেটা হবে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটুখানি লিখে নিই আমরা এই জিনিসটাকে, লিখে নিলে তাহলে সুবিধা হবে। তোমরা একটু লিখে নাও জিনিসটাকে। দেখো কি লিখবে, যে ফার্স্ট ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, 0 থেকে ছোট হবে, মানে ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ, ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ। আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভটাকে পজিটিভ করি, ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ, ফার্স্ট ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, ফাংশনটা এফ ইজ ইনক্রিজিং, আর ফার্স্ট ডেরিভেটিভটা নেগেটিভ, এর মানে কি এফ ইজ ডিক্রিজিং। ক্লিয়ার হয়েছে? এবার এই চিহ্নটার মানে কি, দেখো যদি এটা হয় তাহলে এটা হবে, উল্টোটা যদি এটা হয় তাহলে এটাও হবে। তার মানে এটা ইমপ্লাই করছে কি, যদি এটা হয় তাহলে এটা হবে, এটা হলে এটা হবে, ঠিক আছে। যদি তোমাদেরকে প্রশ্নে বলা থাকে যে অপেক্ষকটি একটি বর্ধিষ্ণু অপেক্ষক, তাহলে অবশ্যই সেই অপেক্ষকের ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ হবে। আর যদি তোমাদেরকে বলা হয় যে এই অপেক্ষকের ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ, তাহলে অপেক্ষকটি অবশ্যই ইনক্রিজিং হবে। তো দুদিকে ইমপ্লাই করছে, ঠিক আছে।
তাহলে এটা তোমরা একটু দেখে নাও। এবার এটা দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব, তাহলে তোমাদের ক্লিয়ার কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসে। লেটস ডিল উইথ দিস ওয়ান। দেখো এই যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ বেশি আসে আর 2 নম্বরের কোশ্চেন আসে, ঠিক আছে, যদি দেয় এখান থেকে কোশ্চেন। 3 নাম্বার তোমরা এখান থেকে পেতে পারো এবং সেগুলো শর্ট কোশ্চেনের ফর্মে পেতে পারো। 5 নাম্বারের অঙ্ক দেওয়ার চান্স কিন্তু খুবই কম এবং দিলেও দিতে পারে, এবং সেগুলো কোন ধরনের অঙ্ক দেয় 5 নাম্বারে সেটা আমরা একদম লাস্টে করব, ঠিক আছে। আর প্রথম দিকে আমরা শুধু এমসিকিউ 2 নম্বরের কোশ্চেন এরকম কোশ্চেনগুলো করে নেব। দেখো এই কোশ্চেনটাতে কি বলেছে, এফ 0 থেকে 2 ক্লোজ ইন্টারভ্যালে থেকে আর মানে রিয়েল নাম্বার অবধি সংজ্ঞাত আছে এবং অপেক্ষকটা হচ্ছে এই এক্স কিউব মাইনাস 3x। ওকে, এর মানেটা কি? এর মানে এটা দেখে অনেকে হয়তো কনফিউজ হয়ে যেতে পারে। দেখো কিছুই না, এটা মানে কিছুই না যে এক্স এর সমস্ত, দেখো এই যে অপেক্ষক, একটা অপেক্ষককে লেখার এইরকম একটা সিস্টেম আছে যে এফ অফ এক্স থেকে ওয়াই, ঠিক। তাহলে এক্স এ হচ্ছে, এটা হচ্ছে ডোমেন সেট আর এটা হচ্ছে রেঞ্জ সেট। তাহলে ডোমেন সেটে কারা আছে? এক্স ওয়াই, ঠিক। তাহলে এখানে হচ্ছে সমস্ত x1 x2 x3 এরা আছে, আর এখানে আছে y1 y2। তো এই ওয়াইটাকেই তোমরা লেখো এফ অফ x1 এফ অফ x2, এটাই, আর কিছুই না। যে ডোমেন সেট, এটা ডোমেন সেটটা এখানে, তার মানে কি এফ এর মধ্যে যে ভ্যালুগুলো আমরা ঢোকাই, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এপারে থাকে, আর এফ যে ভ্যালুগুলো বের করে সেটা এখানে থাকে, ঠিক আছে। আর একটা অপেক্ষকের তো অনেকগুলো ভ্যালু থাকে, এক্ষুনি তোমরা দেখলে এফ এক্স এর জায়গায় আমি 1 বসাতে পারি, 2 বসাতে পারি। তো সেজন্য ওই ভ্যালুগুলোকে কি হয়, ডোমেনের একটা ভ্যালুগুলোকে একটা সেটের আন্ডারে নেওয়া হয় এবং মোস্ট প্রিসাইজলি একটা ইন্টারভ্যালের আকারে নেওয়া হয়। তাহলে এই যে সমস্ত 0 থেকে 2 এর মধ্যে যতগুলো বাস্তব সংখ্যা আছে, সেই বাস্তব সংখ্যাগুলোকে যদি আমি এফ এর মধ্যে ঢোকাই, তাহলে প্রত্যেকেই একটা করে বাস্তব সংখ্যা দেয়। সেই বাস্তব সংখ্যাটা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে এবং সেই অপেক্ষকটা কিভাবে দেবে না, এফ এক্সটাকে এইভাবে করা হয়। যেমন ধরো 0টাকে যদি এখানে বসে 0 - 3 × 0 মানে 0 দেবে, ঠিক আছে। তো এরকমই 2 যদি এখানে বসে 8 - 6 2 দেবে। তো এইভাবে অপেক্ষকটাকে ডিফাইন করা হয়, এটা সিম্বল, লেখার সিম্বল, ঠিক আছে। এইরকম ডোমেন থেকে রেঞ্জ মানে কোডোমেন। আশা করি তোমরা জানো এই রিপ্রেজেন্টেশনগুলো, যদি তোমরা অপেক্ষক ওই কি বলে ওটাকে সম্বন্ধ চিত্রণ চ্যাপ্টারটা পড়ে থাকো। তো দেখো, যাই হোক, এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না, আমরা দেখবো এই অপেক্ষকটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x। এবার এখানে কি চেয়েছে, কোন পরিসরে অপেক্ষকটি ক্রমবর্ধমান, ঠিক আছে, মানে ক্রমবর্ধমান মানে কি ইনক্রিজিং। কোন পরিসরে বলতে কোন ইন্টারভ্যালে, এখানে 1 থেকে 2 একটা ওপেন ইন্টারভ্যাল, 0 থেকে 1 ওপেন ইন্টারভ্যাল, 0 থেকে 2 ওপেন ইন্টারভ্যাল, হাফ থেকে 3/2 ওপেন ইন্টারভ্যাল, কোনটা হতে পারে? তো বিষয়টাকে আমাদের সলভ করলে কি দাঁড়াবে সলিউশন। দেখো আমরা প্রথমে লিখে নেব যে এফ অফ এক্স এক্স কিউব মাইনাস 3x। তাহলে আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে, যেহেতু ক্রমবর্ধমান চেয়েছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা যেখানে পজিটিভ সেখানেই ক্রমবর্ধমান। তাহলে এফ ড্যাশ এক্স কি হবে, 3x স্কোয়ার মাইনাস 3, এটাকে ডেরিভেটিভ করলাম জাস্ট। এবার কি হবে, এইটা কোথায় পজিটিভ দেখার জন্য আমাদেরকে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, একদম ছোট ছোট ফর্মেটে ভেঙে দিতে হবে। 3 কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1, 3 × এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে কি এক্স প্লাস 1 × এক্স মাইনাস 1, জাস্ট ফ্যাক্টরাইজ করে দিলাম। এবারে দেখো এই জিনিসটা কোথায় কোথায় পজিটিভ দেবে ভালো করে দেখো। এখানে কাট পয়েন্ট বলতে কোনটা, কোথায় কোথায় 0 দিচ্ছে সেটা আগে দেখে নিই। +1 যদি আমি বসে এক্স এর জায়গায়, তাহলে এখানে হবে 2, এখানে হবে 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে +1 হলে পুরো বিষয়টা 0, ঠিক আছে, পুরো এফ ড্যাশ এক্সটা 0 আমাদের চেয়ে পজিটিভ। আচ্ছা আরেকটা 0 বের করে নিই, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই দুটো 0 পাবো। দেখো আর কোথায়, এক্স প্লাস 1, তার মানে এখানে যদি -1 বসে তাহলে -1 + 1 0, আর এখানে -1 -1 -2, তাহলে -2 × 0 মানে পুরোটা 0, তাহলে -1টা এখানে হবে 0, ঠিক। তাহলে এখানে 0 দিচ্ছে আর এখানে 0 দিচ্ছে। এবার কোথায় কোথায় পজিটিভ সেটা আমরা দেখবো, ঠিক আছে। এবার -1 এর এপারে যে কোনো একটা পয়েন্ট তোমরা তুলে নাও, মনে করো -2 কে তুলে নিলে, তাহলে -2 কে তোমরা তুলে নাও, এখানে বসাও, তাহলে -2 -1, আর এখানে হবে কত, -2 + 1, তাহলে এখান থেকে কত আসছে, -1 × -3, ঠিক, তাহলে +3। ওকে, তাহলে দেখো এর এপারে একটা পয়েন্ট নিলাম, সেখানে +3 দিচ্ছে, অর্থাৎ পজিটিভ দিচ্ছে, তাহলে পুরো ব্যাপারটা যতগুলো পয়েন্ট আছে সবটাতেই পজিটিভ দেবে, এটা নিয়ম, ঠিক আছে। কারণ এটা হচ্ছে সরল অসমীকরণ বা রৈখিক অসমীকরণ, যখন আমরা সলভ করি ক্লাস 11-এ তখন আমরা এই প্রসেসগুলো আমরা দেখেছিলাম। তাহলে এবারে সবকটা ইয়েতে পজিটিভ, ঠিক আছে। তাহলে এখান থেকে যত জায়গা আছে সবার এতে পজিটিভ, আর 0 যেহেতু পজিটিভ হিসেবে কাউন্ট করি, তাহলে এই পয়েন্টটাও ইনক্লুডেড, তাহলে -1 এও পজিটিভ হবে, ঠিক আছে। বা তুমি বাদও দিতে পারো এখানে,
জিরোটাকে নাও নিতে পারো, যেহেতু জিরো নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ, জিরো ইজ অ্যান ইন্টিজার হুইচ ইজ নাইদার পজিটিভ নাইদার নেগেটিভ, তো না নেওয়াটাই মনে হয় ভালো। তো যাই হোক, এবার দেখো, এবার এখানে বলছে +1-এর এপারে, +1-এর এপারে যে কোনো একটা তুমি পয়েন্ট চুজ করে নাও। 2 2 তো চুজ করে নাও, তাহলে 2 + 1 3 আর 2 - 1 1, তাহলে 3 একে 3, তাহলে এই পুরো ব্যাপারটা পজিটিভ থাকছে। তাহলে এখানে যে কোনো একটা পয়েন্টের জন্য পজিটিভ থাকছে, তার মানে এই পুরো জায়গাটাই পজিটিভ, ঠিক? তাহলে এটাকে পজিটিভ। ওকে, এবার দেখো, তাহলে এখানে এখানে -1 এখানে 1, তাহলে এখানে কোনো একটা জায়গায় 0 নিশ্চয়ই আছে। তাহলে দেখো এই -1 থেকে 1 অবধি কিন্তু -1 থেকে 1 অবধি কিন্তু নেগেটিভ। ওকে, আর আমাদের পজিটিভ কোথায় চাই? এই বিস্তারের মধ্যে কোন বিস্তারটা ঢুকে আছে দেখবো, 0 থেকে 2, তাহলে 0 থেকে 2, এটা 0, মনে করো এখানে কোথাও 2 আছে, 2, তাহলে এই বিস্তারের মধ্যে আমাদের অপেক্ষকটা চিহ্নিত। দেখো আমাদের যে অপেক্ষকটা, সেই অপেক্ষকটা কোথায় সংজ্ঞাত? এই 0 থেকে 2 এর মধ্যে, 0 থেকে 2 এর মধ্যে সংজ্ঞাত। তাহলে এর মধ্যে কোন বিস্তারে পজিটিভ? এখান থেকে এইটুকু নেগেটিভ, তাহলে এখান থেকে এইটুকু কি পজিটিভ? তাহলে 0 থেকে, সরি এটা 1, তাহলে 1 থেকে 2, 0 থেকে 1 অবধি নেগেটিভ, 0 থেকে 1 অবধি নেগেটিভ, 1 থেকে 2 অবধি পজিটিভ, তাহলে এইটুকু বিস্তার আমরা নেব। আর এইটুকু বিস্তারেই জিনিসটা ক্রমবর্ধমান, এখানে ক্রমহ্রাসমান, এখানে ক্রমবর্ধমান, এটা বোঝা গেছে? তো আশা করি এই ধরনের অঙ্ক দিলে এবার পারা যাবে। এতক্ষণ সময় নিলাম একটা এমসিকিউ করতে, এতক্ষণ সময় লাগে না, সময় নিলাম তার কারণ বিষয়টাকে পুরোপুরি ভেঙে ভেঙে বোঝানোর জন্য, ঠিক আছে? এগুলো এই যে আমি লিখে লিখে করছি, এগুলো তোমরা মুখে মুখেও করতে পারবে, কোনো ব্যাপার নেই। তাহলে আমাদের উত্তর কোথা থেকে হবে? 1 থেকে 2 অবধি। ওকে, আচ্ছা 1 থেকে 2 এখানে কোথায় আছে? 1 থেকে 2 আছে এখানে, ঠিক, তাহলে 1 থেকে 2 এটা, তাহলে এই অপশন এটা হবে ঠিক। তাহলে 1 থেকে 2 বিস্তারের মধ্যে এটা ক্রমবর্ধমান, তাহলে এটা অপশন এটা হবে ঠিক। আর এটা অবশ্যই কিন্তু এইচএসে এসছে, হ্যাঁ, যাতা অঙ্ক নয়, এইচএসে এসছে। চলো তাহলে নেক্সট অঙ্কটা আমরা একটু দেখে নিই। তো দেখো, fx = x + 2 / x + 1, যেখানে এক্সটা পজিটিভ। এই অপেক্ষকটা কি অবরোহী? এটা একটা প্রশ্ন। এর পার্টে কি আছে? 1 থেকে 2 ক্লোজ ইন্টারভ্যালে, 1 থেকে 2 পরিসরে fx এর চরম মান নির্ণয় করো। ওকে, দেখো খুব ভালো করে বিষয়টা দেখো। সলিউশন কি করে করি, এই ধরনের কোশ্চেন কি করে অ্যাপ্রোচ করবে? জিজ্ঞাসা করেছে কি অপেক্ষকটি অবরোহী, তার মানে কি দেখাতে হবে? যে বিস্তারে এক্সটা রয়েছে, অর্থাৎ 0 থেকে ইনফিনিটি, এক্সটা কোথায় আছে দেখতেই পাচ্ছ, 0 থেকে ইনফিনিটি, পজিটিভ, যদিও সব পজিটিভ। তো এই বিস্তারের মধ্যে প্রত্যেকটা বিন্দুতে কি f'(x)টা পজিটিভ, এটা জিজ্ঞাসা করেছে। সরি, অবরোহী মানে কি? নেগেটিভ। অবরোহী মানে নিচের দিকে, আরোহী মানে উপর দিকে। অবরোহী মানে নিচের দিকে। তাহলে f'(x)টা কি নেগেটিভ এই সমস্ত x এর ভ্যালুর জন্য, এটাই জিজ্ঞাসা করেছে বেসিক্যালি। তো দেখো এটাকে বলা হয় রেশনাল ফাংশন। এই উপরে একটা x এর একটা টার্ম, নিচে একটা x এর টার্ম, এটাকে বলা হয় রেশনাল ফাংশন। রেশনাল ফাংশনদের সাথে ডিল করার জন্য কি করতে হবে? f(x)টা কি দিয়েছে? = x + 2 / x + 1। চেষ্টা করবে এটাকে কতটা ছোট করা যায়, এই নিচের টার্মের আকারে উপরেরটাকে লেখার চেষ্টা করবে। ইন্টিগ্রেশন করার সময় তোমরা হয়তো এই ধরনের কায়দাবাজিগুলো করেছো। দেখো x + 2টাকে আমি কি লিখতে পারি? x + 1 + 1 / x + 1। এবার এটাকে তোমরা কি করতে পারো? x + 1 / x + 1 + 1 / x + 1, মানে এই বিষয়টাকে এর নিচে আনলাম, এই বিষয়টাকে এর নিচে আনলাম। আচ্ছা, এবার এটাকে কেটে দিতে পারি আমরা। কেন কাটতে পারি খুব ভালো করে দেখো, কেটে দেওয়া মানে কি ভাগ করে দেওয়া। তাহলে x + 1টা যদি না 0 হয় তাহলে ভাগ করতে পারি। এখানে যেহেতু বলেই দিয়েছে x টা 0 থেকে বড়, তার মানে অলওয়েজ এটা পজিটিভ, পজিটিভের সাথে 1 যোগ করা মানে পজিটিভ, তাহলে 0 নয়, তাহলে ভাগ করতেই পারি। আচ্ছা, তাহলে এটা 1 হয়ে যাবে +1 / x + 1, ঠিক আছে? তো এটাকে একদম ছোট ফর্মে লিখলে এটা দাঁড়ায় fx = that। এবারে অতএব f'(x) কি হবে? ডেরিভেটিভ করো, মানে ডেরিভেটিভ কত হবে? 0, আর এটা ডেরিভেটিভ করলে কি আসে? প্লাস, এটা ডেরিভেটিভ আমি কি ডাইরেক্ট করে দেবো নাকি রাফে করে দেখাবো? রাফে করে দেখানোটাই মনে হয় ভালো হবে। দেখো 1 / x + 1 মানে কত? x + 1 টু দি পাওয়ার -1। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে। প্রথমে x + 1টাকে x ধরে নাও মনে মনে, আর তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রে যাবে। তাহলে x টু দি পাওয়ার n মানে কি? n - 1,
n ইন্টু n মাইনাস ওয়ান, আর এখানে ইন্টু n, ঠিক আছে। ddx অফ x টু দি n ইজ ইকুয়ালস টু n ইন্টু x টু দি n মাইনাস ওয়ান, এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমি খাওয়ালাম এখানে। এবারে যেহেতু এটা x নয়, এটা কি x প্লাস ওয়ান, তাহলে x প্লাস ওয়ানের ডেরিভেটিভ করে এর সাথে গুণ করতে হবে। x প্লাস ওয়ানের ডেরিভেটিভ করা মানে কি ওয়ান আসবে না, x এর ডেরিভেটিভ ওয়ান আর ওয়ানের ডেরিভেটিভ জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, তাহলে এটার সাথে ওয়ান গুণ করলে এটাই দাঁড়ায়। আচ্ছা বেশ, তাহলে কি হবে, এই যে এই মাইনাস ওয়ানের জন্য একটা মাইনাস, আর এখানে কি হবে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে কি হবে মাইনাস, এটা মাইনাস টু মানে কি ওয়ান বাই হোল স্কোয়ার, ঠিক। তো এটাকে আমরা লিখে দেবো ডাইরেক্ট, তাহলে মাইনাস অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক। তাহলে এক্স এফ ড্যাশ এক্সটা ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এক্স এর ভ্যালু তুমি যাই নিয়ে নাও না কেন, সেই শুধু মাইনাস ওয়ানটাকে বাদ দিয়ে তুমি যা নাও না কেন, এই পুরো বিষয়টা নেগেটিভই দাঁড়াবে। যদি মাইনাস ওয়ানটাকে নাও তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো হয়ে যাবে, ডিনোমিনেটারে জিরো, মানে এফ ড্যাশ এক্সটা আনডিফাইন্ড হয়ে যাবে ওই জায়গাটাতে, তাহলে এফ এক্সটা মাইনাস ওয়ান হবে না, ঠিক আছে। আর হবেই না, কারণ এখান থেকে জিরোর থেকে ইনফিনিটি, এর মধ্যে মাইনাস ওয়ান আসে না, তাহলে এক্সটা সারা জীবন ধরে তপস্যা করলেও মাইনাস ওয়ান হবে না। তাহলে এই যে এক্সের যে কোনো ভ্যালুর জন্য এই নিচের টার্মটা কি হবে, সামথিং প্লাস সামথিং এর হোল স্কোয়ার, মানে কি হোল স্কোয়ার মানে সবসময় পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে নিচের টার্মটা সবসময় পজিটিভ থাকবে, আর উপরে পজিটিভ, নিচে পজিটিভ উপরে পজিটিভ, তাহলে টোটালটা পজিটিভ আর একটা নেগেটিভ আছে, তাই জন্য এই পুরো বিষয়টা কি হবে নেগেটিভ সব সময়, এক্স এর যাই ভ্যালু নিই না কেন এই ইন্টারভালের মধ্যে। তাহলে কি এফ ড্যাশ এক্সটা অলওয়েজ লেস দেন জিরো, অতএব এফ ড্যাশ এক্সটা অলওয়েজ লেস দেন জিরো ফর অল এক্স গ্রেটার দেন জিরো। অতএব এটা অবরোহী, ডেফিনেটলি এটা অবরোহী, অতএব এফ এক্সটা অবরোহী, ঠিক আছে। অতএব এফ এক্স অবরোহী, ঠিক। ব্যাস, তাহলে প্রথম পার্টটা আমাদের হয়ে গেল। এবার এই পরিসরে এফ এক্স এর চরম মান নির্ণয় করতে বলেছে। দেখো চরম মান অবমানের কনসেপ্ট আলাদা, আর এই কনসেপ্ট দিয়ে চরম মান নির্ণয় করা এই জিনিসটা আলাদা, তার জন্য আমি এই কোশ্চেনটা এখানে পিক করলাম। তোমরা যেন আবার এটাকে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে যেও না, এটাকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কী করতে হবে, চরম মান নির্ণয় করতে হবে। তার আগে আমি এটাকে মুছে দিই, তোমরা একটু টুকে নাও, ঠিক আছে, পজ করে টুকে নাও। ওকে, তাহলে এটা মুছছি। দেখো এফ এক্স এর ভ্যালুটা কি দাঁড়িয়েছে, এফ এক্স এর ভ্যালু দাঁড়িয়েছে এইটা ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। দেখো এবার এফ এক্সটাকে কোথা থেকে কোথায়, ওয়ান থেকে টু, এক্সটাকে ওয়ান থেকে টুতে নিয়ে যাবো এবং তার মধ্যে কোথায় চরম মান দেখবো আমরা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এক্স যদি আমি ওয়ান রাখি এখানে, তাহলে ওয়ান রাখছি, ওয়ান প্লাস ওয়ান মানে টু, তাহলে হাফ হচ্ছে এখানে। ধরো এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এফ অফ ওয়ান ইকুয়াল টু কত হবে, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস হাফ, ঠিক। আচ্ছা এবার এফ অফ কোথা থেকে কোথায়, একদম ফার্স্ট পয়েন্ট ওয়ান লাস্ট পয়েন্ট টু, তাহলে লাস্ট পয়েন্টের ভ্যালুটা একটু দেখে নিই, এফ অফ টু ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, ঠিক। এক্সের জায়গায় জাস্ট টুটা বসিয়ে দিলাম, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি। ভালো করে দেখো এখানে কোনটা বড় কোনটা ছোট, এখানে তাহলে টু থ্রি বাই টু ফোর বাই থ্রি, এখানে তোমার বড় হচ্ছে এটা বড়, ঠিক, এটা বড়, কারণ এটাকে তুমি ভাগ করে দেখো কত পাবে, দুই একে দুই, এক 1.5, 1.5 পাবে। আর এখানে এটাকে ভাগ করলে কত পাবে, তিন একে তিন, 10, তিন তিরিকে নয়, এটা 1.3 সামথিং পাবে, তাহলে অলওয়েজ এটা বড়। তাহলে দেখো শুরুরটা বড় এবং শেষেরটা ছোট, আর আমরা দেখেছি কি জিরো থেকে ইনফিনিটি সব ইন্টারভ্যালে কি এফ এক্স এর মানটা কি হচ্ছে এরকম আস্তে 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 ডাউন হতে থাকছে, তার মানে এটা কি অবরোহী অপেক্ষক, অবরোহী অপেক্ষক, অবরোহী অপেক্ষক যেহেতু, তাহলে জিরো থেকে ইনফিনিটি যদি অবরোহী হয় তাহলে এক থেকে দুইয়েও অবরোহী হবে, এখানে মনে করো এক আছে, এখানে মনে করো দুই আছে, তাহলে এইটুকুতেও অবরোহী হবে, এইটুকুতেও অবরোহী, মানে কি এই এন্ড পয়েন্টটা, তাহলে এখান থেকে কন্টিনিউয়াসলি কমতে 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 এখানে আসবে, তাহলে এইটা যাই হোক না কেন এটা সব থেকে কম হবে, তাহলে এর চরম মানটা কোথায় থাকবে, সবসময় এই পয়েন্টে থাকবে, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট পয়েন্টের চরম মানটা থাকবে, তাহলে চরম মানটা কোথায় থাকবে, একে থাকবে। তোমরা কি লিখবে,
চরম মান মানে হাইয়েস্ট ভ্যালু, যেটা তোমরা জানো এওডি তোমরা করেছো, এওডির ওই কি বলে ওটাকে, চরম ও অবমান চ্যাপ্টারটা করেছো, আর না করলে আমার চ্যানেলে গিয়ে করে নাও, ওখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান শট, খুব এফেক্টিভ হবে ভিডিওটা। দেখো এই যে 1, তাহলে f(1) এ চরম মান থাকবে, যেহেতু f(x) এই বিস্তারে অবরোহী, মানে এই বিস্তারেও অবরোহী, 1 থেকে 2 বিস্তারে অবরোহী, অতএব f(x) এর চরম মান কোথায় থাকবে, একদম শুরুতে থাকবে, তারপরে কমতে 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 ছোট 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 ভ্যালু হতে থাকবে, ঠিক আছে। তাহলে একদম বড় ভ্যালুটা কোথায় থাকবে, প্রথমে। চরম মান এই বিস্তারের চরম মান, ঠিক আছে, বড় বিস্তারের চরম মান নয়, টোটাল বিস্তারের চরম মান তো f0 তে থাকবে। দেখো তাহলে f এর চরম মান কত হবে, f(1) একদম ফার্স্ট পয়েন্টটা ইকুয়ালস টু কত, f(1) মানে কত, এখানে 1 বসালে 1 প্লাস 1/2 কত হবে, 3/2, ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক। তাহলে এইভাবে তোমরা বিষয়টা করবে, কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে তবেই এই অঙ্কটা করা যায়, ঠিক আছে। যদি এই অঙ্কটা তোমরা বুঝতে পারো তাহলে মনে করে নেবে যে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার, ঠিক আছে। তো ব্যাস এটাই আমাদের দ্বিতীয় অঙ্কটা হলো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা একটু দেখে নিই। তো চলো এই অঙ্কটা একটু দেখে নিই। সলিউশন, যদি f(x) ইকুয়াল টু μx মাইনাস সাইন এক্স এবং এক্সটা সবসময় 0 থেকে বড় একটি সমক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক হয়, তবে দেখো সবসময় যদি বলে ক্রমবর্ধমান কথাটা দেখলেই তোমাদের মাথায় একটা জিনিস আসা উচিত, সেটা হচ্ছে f'(x)টা অলওয়েজ পজিটিভ, বর্ধমান মানে পজিটিভ, ঠিক আছে। মানে ক্রমবর্ধমান মানে কি ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং মানে কি ফার্স্ট ডেরিভেটিভটা পজিটিভ, যদি বলতো ক্রমহ্রাসমান তাহলে নেগেটিভ, তো এটা যেন ক্লিক করে যায়। তবে কোনটা হবে এখানকার মধ্যে, তাহলে দেখো আমরা ফার্স্ট ডেরিভেটিভটা বের করে নিই। তাহলে f(x) ফার্স্ট ডেরিভেটিভটা আমরা বের করব এর f'(x), দেখো এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, মিউটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে মিউ মাইনাস সাইন এক্স ডেরিভেটিভ হবে cos x, ঠিক আছে, cos x, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। এবার দেখবো এই জিনিসটা সবসময় কি হবে, যেহেতু f(x) ক্রমবর্ধমান, অতএব তোমরা লিখবে ক্রমবর্ধমান, লেখার দরকার নেই তো, এমসিকিউ কোনো ব্যাপার না। f(x) যেহেতু ক্রমবর্ধমান তাহলে কি হবে, f'(x)টা কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে, ফর অল x গ্রেটার দেন 0। ইট ইমপ্লাইজ মিউ f'(x) এর মান কত, মিউ মাইনাস cos x, এইটা গ্রেটার দেন 0 হবে, ওকে। এবার ভালো করে একটা জিনিস দেখো, মিউটা সবসময় cos x এর থেকে বড় হবে, কিছুই না, জাস্ট এটাকে ওদিকে নিয়ে চলে গেছি, করতে পারি, মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, তো মিউটা cos x এর থেকে বড় হবে। এবার cos x এর একটা কনসেপ্ট আমাদের লাগবে, যেহেতু cos x টা কোথা থেকে কোথায় থাকে, cos x টা থাকে আমাদের -1 থেকে 1 এর মধ্যে, cos x টা সবসময় -1 এর থেকে 1 এর মধ্যে থাকে যখন x টা পজিটিভ, ফর অল x এর জন্য cos x টা সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, ঠিক আছে। তাহলে দেখো cos x টা কার থেকে বড়, -1 এর থেকে বড়, আর মিউটা কার থেকে বড়, মিউটা cos x এর থেকে বড়, তাহলে আমরা এরকম লিখতে পারি যে -1 গ্রেটার দেন cos x, তার থেকে বড় কে, মিউ, ঠিক। তাহলে দেখো মিউটা যদি এর থেকে বড় হয় তাহলে মিউটা -1 এর থেকে অবভিয়াসলি বড় হবে, তাহলে আমাদের এখানে অপশন অ্যান্সার কোনটা হবে, মিউটা -1 এর থেকে বড় হবে। এটা তোমরা জানো তো, এটা ত্রিকোণমিতিতে পড়েছিলাম আমরা, cos x এর ভ্যালুটা এখান থেকে এখান অবধি যায়, তাহলে -1 থেকে 1 এর মধ্যে যদি cos x থাকে তাহলে -1 এর থেকে অবভিয়াসলি cos x টা বড়, আর এখান থেকে আমরা পেলাম cos x এর থেকে মিউ বড়, হ্যাঁ, তাহলে মিউটা যেহেতু এর থেকে বড়, আবার a এর থেকে বড়, তাহলে মিউ এর থেকে বড়, তাহলে মিউ -1 এর থেকে বড়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস পার্টিকুলার কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক আমাদের দেয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর এরপরে আরেকটা ধরনের অঙ্ক বলবো, সেগুলো কিন্তু 5 নম্বরে দেওয়ার চান্সেস খুব হাই, দুটো অঙ্ক করলে তোমাদের পুরো ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে আমাদের স্পেশাল এক ধরনের অঙ্ক, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে দেখাও যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন এক্স। কি অবস্থা, এইসব ছোটোখাটো জিনিস দিয়েছে আর কিছুই বলেনি, ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান কিছুই বলেনি। তো এই ধরনের অঙ্ক দিলে কিন্তু ছেলেমেয়েরা ঘাবড়ে যায়, ঠিক আছে। এই ধরনের অঙ্ক করার প্রসেসটা শিখে নাও, কি অ্যাপ্রোচে তোমরা করবে সেটা শিখে নাও। তো চলো আমরা শুরু করি। সলিউশন, আমাদেরকে কি দেওয়া আছে, x গিভেন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0,
এই ধরনের অঙ্ক করার সময় একটা ট্রিক্স বা একটা পদ্ধতি বা একটা অ্যাপ্রোচ তোমরা সবসময় মাথায় রাখবে। দেখো, যেটাকে বড় প্রমাণ করতে দেবে যার থেকে, সেটা থেকে সেটা মাইনাস করে দেবে। লেট একটা অপেক্ষক কনস্ট্রাক্ট করবে। কি অপেক্ষকটা কিরকম দেখতে হবে? বড়টা থেকে ছোটটা যেটা প্রমাণ করতে দেবে, তাহলে এটা থেকে ছোটটা বিয়োগ করে দেবে। এটা হচ্ছে আমাদের একটা অপেক্ষক কনস্ট্রাক্ট করব। এটা খুব 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 ইম্পর্টেন্ট। এই পদ্ধতিটা, এই প্রসেসটা যদি কেউ না করে তাহলে সে ঘাবড়ে যাবে এই অঙ্ক দেখে। এটা মাথায় রাখতে হবে। তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। ওকে, এবার দেখো এক্সটা 0-র থেকে বড় অথবা সমান। আচ্ছা, তাহলে এক্সটা যদি 0-র থেকে বড় অথবা সমান হয় তাহলে এই জিনিসটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, এই জিনিসটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। তো দেখা যাক, এক্সটা যেহেতু 0-র থেকে বড় অথবা সমান তাহলে কস এক্সটা কি হবে? মাইনাস এক্সের থেকে -1-এর থেকে 1 অবধি থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা -1 থেকে 1, এটা মনে করো -1 আছে। যখন এটা -1 থাকবে তাহলে কি হবে? 1 মাইনাস অফ -1 এর ভ্যালু কি হবে? পজিটিভ। 1 মাইনাস অফ -2 এর ভ্যালু কি হবে? পজিটিভ। ঠিক, এবার যখন 1 হয়ে যাবে, 1 মাইনাস অফ 1 ইজ ইকুয়ালস টু 0, 0, তাহলে দেখো 1 থেকে শুরু হয়ে 0 অবধি যাচ্ছে এবং কোথাও এখানে নেগেটিভ আসেনি, তাহলে এই পুরো বিষয়টা কি হবে? বড় হবে না? অতএব এফ ড্যাশ এক্স গ্রেটার দেন কত হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ঠিক, ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। ঠিক, বোঝো কিন্তু বিষয়টা, এক্স এর যে কোনো মানের জন্য কস এক্সটা কিন্তু -1 থেকে 1 এর মধ্যে থাকে, তার জন্য এই পুরো বিষয়টা কতর মধ্যে থাকবে? 1 থেকে 0-র মধ্যে থাকবে। নেগেটিভ ভ্যালু কিন্তু আসবে না। ঠিক আছে, তো বেশ, এবার যেহেতু এটা আমরা প্রমাণ করলাম, অতএব এফ ইনক্রিজিং, তবে এফটা ইনক্রিজিং। এবার হচ্ছে আসল টুইস্ট। যদি এফটা ইনক্রিজিং হয়, তাহলে কোন ইন্টারভ্যাল থেকে কোন ইন্টারভ্যাল? 0 থেকে x অবধি ইনক্রিজিং। ঠিক আছে, ইন 0 থেকে x। কেন লিখলাম এটা? দেখো x এর ভ্যালু 0 থেকে x অবধি নিয়েছে, মানে সমস্ত পজিটিভ সংখ্যা। ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি হতে পারে। ঠিক আছে, 0 থেকে x না, এক্সটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, মানে 0 থেকে বড় অথবা সমান, তাহলে ক্লোজ ইন্টারভ্যাল, আর ইনফিনিটি অবধি যেতে পারে, তাহলে এইটা। ঠিক আছে, তাহলে এফ এক্সটা ইনক্রিজিং ইন এত। আচ্ছা, এবার এই অবধি যেহেতু ইনক্রিজিং, তাহলে আমরা সেই প্রথমে শিখেছিলাম না যে ইনক্রিজিং ফাংশন যদি হয় তাহলে কি হবে? এফ এক্স টুটা কি হবে? সবসময় গ্রেটার দেন হবে এফ অফ এক্স ওয়ানের থেকে, গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি ইনক্রিজিং হয়। তাহলে দেখো, এবারে আমরা এফ এক্স টুটা বসাবো। ক্লিয়ার? এফ এক্স টুটা বসাবো, চলো, আর এফ এক্স ওয়ানও বসাবো। তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। জাস্ট ডেরিভেটিভ করলাম, করে দেখালাম যে এফ এক্সটা ইনক্রিজিং। আমি খুব ধীরে ধীরে করছি এই অঙ্কটা, কারণ এটা অনেকেরই সমস্যা থাকতে পারে, কারণ এটা একবারে বোঝা যায় না অত সহজে, তো আমি ধাপ ধাপ করে বোঝাচ্ছি। তো এবার যেহেতু এটা আমরা দেখতে পেলাম, সুতরাং কি লিখবো আমরা? সুতরাং মনে করো এটা x1, আর এটা মনে করো x2, তাহলে এফ অফ এক্স টুটা সবসময় বড় হবে। তাহলে এফ অফ এক্সটা সবসময় বড় অথবা সমান হবে কার থেকে? এফ অফ x1 মানে 0 থেকে। কেন? কারণ আমরা প্রমাণ করে দিয়েছি যে এফ এক্সটা ইনক্রিজিং। ওকে, তো এবার এফ এক্সটা এফ এর জায়গায় এক্স বসাও, তাহলে এফ এক্স এর ভ্যালু কোনটা হবে? এটা, তাহলে এক্স মাইনাস সাইন এক্স হবে, এফ এক্স এর ভ্যালু এটা হবে। আর এফ জিরোর ভ্যালু কোনটা হবে? সাইন অফ 0, 0 মাইনাস সাইন 0 মানে 0। ঠিক, তাহলে দেখো এই জিনিসটা পুরোটা 0 থেকে বড় অথবা সমান, তাহলে আমরা কি করব? জাস্ট সিম্পলি করে নেব এটাকে, সাইন এক্সটাকে ওদিকে নিয়ে চলে যাব। এটা হচ্ছে প্রুফড। তো একটু ট্রিকি অঙ্ক, একটু ভালোভাবে দেখার অঙ্ক, অবজারভেশনের অঙ্ক।
আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে নেক্সট যেটা করব সেই ধরনের অঙ্ক কিন্তু 5 নাম্বারে দিতে পারে। এটা যদি পরীক্ষায় দেয় ভালো কথা, এটা কিন্তু PYQ থেকেই নেওয়া হয়েছে, যাতা অঙ্ক নয়। এরপরে একটা অঙ্ক দেখাবো, সেই অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সেই ধরনের অঙ্ক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা দুটো জিনিস দিয়েছে, সেখানে তিনটে জিনিস থাকবে, একই ধরনের অঙ্ক, একই কনসেপ্ট ইউজ হবে। তো আমি এটা একটু ধরে ধরে বোঝালাম, ওটাও আমি করাচ্ছি, চাপ নেই। যদি ওই ধরনের অঙ্ক দেয় তোমরা পরীক্ষায় পারবে। চলো এই অঙ্কটা দেখে নিই। তো দেখো x greater than 0 হলে দেখাও যে x greater than log of 1 plus x সেটা greater than x minus x square by 2। এটা তোমাদের এসএনদে বইয়ের এক্সাম্পলে আছে এবং অঙ্কের এইটুকু পার্ট পরীক্ষায় একবার এসে গেছে, কোন ইয়ারে এসছে আমার মনে পড়ছে না। তো এটা পিওয়াইকিউর মধ্যেই পড়ে এবং পরীক্ষায় দেওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। তো এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি হবে? আগের অঙ্কের ক্ষেত্রে দুটো সংখ্যা ছিল, এখানে তিনটে সংখ্যা। খুব ভালো করে দেখো, আমরা না এইটুকুকে আলাদা করে নেব। আচ্ছা আগে দেখে নিই, গিভেন এক্সটা কি হবে গ্রেটার দ্যান 0, ঠিক? তাহলে এক্সটা কোন ইন্টারভ্যালে আছে? এক্স বিলংস টু 0 থেকে ইনফিনিটির মধ্যে আছে। এক্স স্ট্রিক্টলি গ্রেটার দ্যান, তার মানে এক্স 0 নয়, 0-র পরের বিন্দু থেকে শুরু হচ্ছে। তাহলে এক্স এর মান যা খুশি হতে পারে এবং সেটা চলতেই থাকছে। তো 0 থেকে ইনফিনিটি অবধি, এটা বিলংস টু চিহ্ন, মানে এক্সটা এই ইন্টারভ্যালের মধ্যে আছে, ঠিক? আচ্ছা এবারে দুটো ফাংশন আমরা বানাবো। লেট fx ইকুয়াল টু, এটা মাইনাস এটা করব 1 প্লাস এক্স। আরেকটা ফাংশন আমরা gx নাম দিয়ে দেব। তাহলে সরি দেখো, বড়টা থেকে এটা মাইনাস, এটা এর থেকে বড়, তাহলে এটা থেকে এটা মাইনাস, তাহলে সবসময় বড় মাইনাস ছোট করবে। এক্স মাইনাস, ঠিক এই দুটো আমরা বানিয়ে নিলাম। দেখো জি এফ, তো জি আর এফ দুটো ফাংশন আমরা বানিয়ে নিলাম। এবার দেখি জি এফ আর বিএফ কি বলে। তো এফ এক্সটাকে আমাদের সেই সিম্পল অ্যাপ্রোচ ডেরিভেটিভ করব, নিচে নিচে করবে, এর নিচে এটা তার নিচে এটা, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তো এখানে কি আসবে? এফ ড্যাশ এক্স কি হবে? এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস লগ অফ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কি হবে? 1/1 প্লাস এক্স। গ্রেট। আচ্ছা এইটা এবার যদি এক্স পজিটিভ হয় তাহলে এটা কি? এক্স যদি পজিটিভ হয় তাহলে এক্সটা 0 হচ্ছে, 0 হবে না, সরি 0 তো হবে না স্ট্রিক্টলি, 0-র পরের বিন্দুটা মনে করো 1 2 3 4 যাও একটা হচ্ছে, হওয়ার ফলে এই জিনিসটা কিন্তু বাড়তে 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 অনেক বড় হচ্ছে। এই নিচের জিনিসটা বড় হচ্ছে, 1-এর সাথে সামথিং এক্সট্রা যত বাড়াচ্ছি আমি, নিচের জিনিসটা বড় হচ্ছে, আর উপরে নিচে বড় হওয়া মানে কি টোটালটা ছোট হয়ে যাওয়া। তাহলে 1 থেকে কমতে 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 ছোট হয়ে যাচ্ছে, ঠিক? তাহলে এক্সটা যদি পজিটিভ হয় তাহলে এটা কি সবসময় পজিটিভই হবে? দেখে নিই একবার। 1 মাইনাস 1/x, এটা রাফে করবে, ঠিক আছে? এটা রাফে একটু চেক করে নেবে যে এক্সটা যদি আমি 0 বসাই, মানে 0 যদি বসাই এখান থেকে, বা 0-র পরের বিন্দুটা, তাহলে 1 মাইনাস 1/1 প্লাস 1, সো কত হবে? 1 প্লাস 0, তাহলে 1 মানে এটা 0 হবে টোটালটা ক্যালকুলেশন। ওকে, তাহলে 0 হলো, শুধু এই পয়েন্টটার জন্য 0 হচ্ছে, বাট 0-র জন্য 0 হচ্ছে, 0-র পরের পয়েন্টটার জন্য কিন্তু 0 থেকে 1 মাইনাস 1/1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস হাফ টু হাফ, ঠিক? তাহলে দেখো 0 তারপর হাফ, মনে করো এক্স এর আরেকটু বড় ভ্যালু নিই, মনে করো 500 নিলাম, 500, তাহলে 501, তাহলে এটা একদম ক্ষুদ্র সংখ্যা হবে, তাহলে 1 থেকে একদম ক্ষুদ্র মাইনাস হচ্ছে, তাহলে একদম ক্ষুদ্র যদি সংখ্যা মাইনাস হয় তাহলে এটা 1-এর একটু কাছাকাছি থাকবে। তো যাই হোক, এবার যদি এক্সটা ইনফিনিটি হয়ে যায়, মনে করো সাপোজ ইনফিনিটি যদি হয়ে যায়, তাহলে নিচে কি হবে? নিচে কিছু ইনফিনিটি হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 0। দেখো এই যে বিষয়টা, এই যে জিনিসটা, এটা কিন্তু এক্স এর প্রত্যেকটা মানের জন্য কিন্তু 0 থেকে শুরু হয়ে 1-এ আসছে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? অবজারভেশন, এটা হচ্ছে আমাদের অবজারভেশন। ফর অল এক্স গ্রেটার দ্যান 0 এফ ড্যাশ এক্স অলওয়েজ গ্রেটার দ্যান 0, ঠিক? এই অবজারভেশন থেকে আমরা দেখতে পাচ্ছি। তো ফ্রম হিয়ার এই অবজারভেশনটা আমরা করছি, ঠিক? অতএব এফ ইজ ইনক্রিজিং, ঠিক? তাহলে এফ ইজ ইনক্রিজিং। এবার যদি এফটা ইনক্রিজিং হয় তাহলে কি হবে? এফ অফ এক্স টু, এখানে দেখো স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে? এখানে দেখো স্ট্রিক্টলি ইনক্রিজিং হচ্ছে, তাহলে এফ অফ এক্স টু মানে এই পয়েন্টটা, আর এফ অফ এক্স ওয়ান মানে এই পয়েন্টটা ধরে নিচ্ছি আমরা,
তাহলে এফ অফ এক্স টুটা কি হবে, এফ অফ এক্স টুটা সবসময় বড় হবে, কারণ বড় পয়েন্টের জন্য, এটা তো বড় পয়েন্ট, এটা তো ছোট পয়েন্ট, তাহলে বড় পয়েন্টের জন্য সব সময় অপেক্ষকটা বড় হবে। তাহলে এফ অফ এক্স টু মানে এফ অফ এক্স গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান মানে এফ অফ জিরো, ঠিক। আচ্ছা, এবারে এফ এর জায়গায় এক্স বসাও, তাহলে এফ এক্স এর মান এটা আসছে, ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স। এফ এর জায়গায় জিরো বসাও, জিরো মাইনাস লগ ওয়ান প্লাস জিরো মানে লগ ওয়ান, তাহলে জিরো মাইনাস লগ ওয়ান মানে জিরো, জিরো মাইনাস জিরো মানে জিরো, ঠিক। তাহলে দেখো এখান থেকে আমরা প্রুফ করে দিয়েছি। এটা তোমরা রাফে করবে, এটা জাস্ট অবজারভেশন। তোমাদের কিন্তু সবসময় এটা ইনক্রিজিংই হবে, কারণ এটা প্রমাণ করতে বলেছে, তার মানে এটা হবেই হবে। তাও তোমাদেরকে আমি অবজারভেশনটা শেখালাম, ঠিক আছে, এটা অবজারভেশন। আচ্ছা, এবার এক্স মাইনাস লগ অফ ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন জিরো, ইট ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন, ই মাইনাসটা ওপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে লগ অফ ওয়ান প্লাস এক্স। দেখো আমাদের প্রথম অংশটুকু প্রুভ হয়ে গেল, ঠিক, প্রথম অংশটুকু প্রুভ হয়ে গেল। এবার এই যে কাণ্ড কারখানাটা আমরা এখানে করলাম, এই কাণ্ড কারখানাটা করব আমরা জি এক্স এর সাথে, সেম কাণ্ড কারখানা, এবং এটা তোমাদের থাকবে এইচ ডাব্লিউ। এইচ ডাব্লিউ কি, প্রুভ দ্যাট জি এক্স ইজ ইনক্রিজিং, ঠিক। তারপর ওটা প্রুফ করলে, জি এক্সটাকে প্রুফ করে দিলে, তারপর কি করবে দেখে নাও হট করে। জি এক্স যদি ইনক্রিজিং হয়, তাহলে জি অফ এক্স টু, তাহলে জি অফ এক্স টুটা সবসময় বড় হবে, তাই তো। তাহলে জি অফ এক্স টু মানে এক্স গ্রেটার দেন, স্ট্রিক্টলি গ্রেটার দেন জি অফ জিরো। আচ্ছা, জি অফ এক্স মানে কত, এই জিনিসটা ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এই জিনিসটা অলওয়েজ গ্রেটার দেন, ঠিক। আচ্ছা, এটা মাইনাস হতো না, জি এক্স মানে এটা, আর জি অফ জিরো মানে কোনটা, লগ অফ ওয়ান প্লাস জিরো মানে এটা লগ ওয়ান মানে জিরো, আর এখানে জিরো বসালে জিরো মাইনাস জিরো, তাহলে দেখো এটা পুরোটা জিরো, তাহলে এটা এই জিনিসটা গ্রেটার দেন জিরো। তাহলে দেখো লগ অফ ওয়ান প্লাস এক্স মাইনাসটা ওদিকে গেলে প্লাস, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু। আগেরটা থেকে তোমরা কি পেয়েছো, আগেরটা থেকে তোমরা পেয়েছো এক্স গ্রেটার দেন লগ অফ ওয়ান প্লাস এক্স, তখন তোমরা ওখানে দিয়ে দেবে যে এক নম্বর, ওটা ঠিক আছে, ওটা এক নম্বর ছিল, আর এটা হচ্ছে আমাদের দু নম্বর। এটা এক নম্বর ইনইকুয়ালিটি, এটা দু নম্বর ইনইকুয়ালিটি। তো সো ফ্রম ওয়ান এন্ড টু দেখো এক্সটা এর থেকে বড়, আবার এটা এর থেকে বড়, তার মানে এক্সটা লগ এক্স এর থেকে বড়, আবার লগ এক্সটা এর থেকে বড়, তাহলে এটাকে কম্বাইন করে দিচ্ছি আমি, তাহলে এক্স গ্রেটার দেন লগ অফ ওয়ান প্লাস এক্স গ্রেটার দেন এর থেকে বড়, এর থেকে বড়, ঠিক। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, আমরা কিন্তু মজায় প্রুফ করে ফেলেছি। তো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্স কিন্তু খুব, এখানে তোমাদের অ্যাপ্রোচ একই হবে, জাস্ট ফাংশনও চেঞ্জ করে দিতে পারে, দিয়ে পরীক্ষা দিতে পারে। তো এই অঙ্কগুলো করার অ্যাপ্রোচটা তোমরা দেখে নাও, জাস্ট যদি তিনটে থাকে দুটো ফাংশন কনস্ট্রাক্ট করবে, বড় মাইনাস ছোট কনস্ট্রাক্ট করে দুটোকেই ইনক্রিজিং প্রমাণ করবে। এবার এটা ইনক্রিজিং প্রমাণ করা মানে কি, বড় পয়েন্টের জন্য বড় ভ্যালু, তাহলে বড় পয়েন্ট বলতে কি, এখানে এক্স আর জিরোর মধ্যে বড় পয়েন্ট কি এক্স, ঠিক। তাহলে এটা বড় পয়েন্ট, তাহলে এক্স এর যে ভ্যালু মানে এফ এক্সটা গ্রেটার দেন হবে এফ অফ জিরোর থেকে, তাহলে ব্যাস ওখান থেকে আমাদের স্যাটিসফাইড হয়ে যাবে প্রমাণটা, ঠিক আছে। আর একটা অঙ্ক আমি দেখাই, এখানে ভেবেছিলাম এখানে ক্লোজ করবো, বাট আর একটা অঙ্ক দেখাই, খুব ইন্টারেস্টিং অঙ্ক। ওই ধরনের অঙ্ক কিন্তু দিতে পারে। এই ধরনের অঙ্ক কোথায় পাবে আমি বলে দিচ্ছি, তোমাদের বই আছে না, ওই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের যে এক্সারসাইজ আছে, এক্সারসাইজের দীর্ঘ উত্তরধর্মীতে চলে যাবে, দীর্ঘ উত্তরধর্মীর দুই 3 4, 2 এর দাগের 5টা অঙ্ক, আর 3 এর দাগের 3টে অঙ্ক, 4 এর দাগের 4টে অঙ্ক। এই অঙ্ক কটা প্র্যাকটিস করলে আশা করা যায় এর মধ্যে থেকে চলে আসবে, যদি দেয় অঙ্ক, ঠিক আছে। তো ব্যাস এই অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালো করে, জাস্ট দেখে রাখবে, ঠিক আছে, জাস্ট দেখে রাখবে, অ্যাপ্রোচ একই থাকবে। আচ্ছা, আর একটা অঙ্ক করিয়ে দিই আমি, তোমাদের বইয়ের এক্সাম্পলেই আছে। তো তার আগে এটাকে আমার মুছতে হবে, এটা মুছে আমি নেক্সট অঙ্কটা টুকছি। তো চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো দেখো এই অঙ্কটা কি করে করবে, এক্স এর সব বাস্তব মানে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অপেক্ষক বর্ধিষ্ণু হওয়ার শর্ত নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের অঙ্ক দিলে তোমরা কি করে করবে, তো তোমরা মনে করে নেবে যে এটা বর্ধিষ্ণু, ঠিক।
চলো মনে করে নি, অ্যাপ্রোচ ওটাই। আচ্ছা, তাহলে এক্সটা কোথায় আছে? এক্স এর সব বাস্তব মান মানে কি? এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এই বিলংস টু মানে কি? রিয়েল নাম্বারের একটা সেট আছে। রিয়েল নাম্বারের সেটটাকে কিরকম দেখতে হয়? যে সব বাস্তব সংখ্যা, এরকম রিয়েল নাম্বারকে তো আর কাউন্ট করা যায় না, সবাই থাকে এখানে, জিরো কাউন্ট করা যাবে না, বাদ দাও। তোমরা যত সংখ্যা দেখো 0.1, 1/2, 3, 4, -7, -2, যত রকমের সংখ্যা, √2, √5, সব সংখ্যা কিন্তু এই রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাহলে এক্স এর মান যা খুশি হতে পারে, সেই এক্স এর মান যা খুশি হওয়ার জন্য এই একটা অপেক্ষক, ঠিক? আচ্ছা, এবার এটাকে বর্ধিষ্ণু হবে কোন শর্তে সেটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক? আচ্ছা, তাহলে fx ইকুয়াল টু x³ প্লাস ax² প্লাস bx প্লাস c। গ্রেট। তাহলে বর্ধিষ্ণু হওয়ার জন্য fx বর্ধিষ্ণু হওয়ার জন্য f ড্যাশ x গ্রেটার দেন 0 হতে হবে, ঠিক? f ড্যাশ x টা যদি 0 থেকে বড় হয়, পজিটিভ সংখ্যা যদি হয়, তাহলে কিন্তু fx টা বর্ধিষ্ণু হবে। তাহলে f ড্যাশ x টা কি হবে? এখান থেকে ক্যালকুলেট করি। f ড্যাশ x ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়াবে? 3x²। ডেরিভেটিভ করছি আমি, হ্যাঁ, 2ax প্লাস b, bx এর ডেরিভেটিভ b, c এর ডেরিভেটিভ 0। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 3x² প্লাস 2ax প্লাস b, এটাকে যদি 0 থেকে বড় হতে হয় তাহলে কি করতে হবে? আমরা জাস্ট এই অঙ্কের ক্ষেত্রে একটা সিম্পল অ্যাপ্রোচ নেবো, একটু দেখে নাও। এটাকে পারফেক্ট স্কোয়ার বানাবো, ওই জন্য অঙ্কটা স্পেশাল। দেখো ভালো করে দেখো, 3টাকে কমন নিয়ে নিই, পারফেক্ট স্কোয়ার বানাচ্ছি। x² প্লাস, এখানে তাহলে এখানে তো 3 কমন নিয়েছি, তাহলে এখান থেকে 3 ভাগ হয়ে যাবে, 2 × a/3 করে দিতে পারি, x প্লাস b/3 করে দিতে পারি, ঠিক? তাহলে এই 3টা যদি এর সাথে গুণ করি 3x², এই 3টা যদি এখান থেকে গুণ করি তাহলে 2x, এই 3টা যদি এখানে গুণ করি তাহলে b। তাহলে দেখো আগের লাইনের সাথে মিলাতে পারছি। এটাকে বলে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। তোমরা ইন্টিগ্রেশনে প্রচুর করেছো এরকম ম্যানিপুলেশন। তো আমরা আমাদের মতো করে সাজিয়ে নিচ্ছি, কারণ এটাকে পারফেক্ট স্কোয়ার বানাতে হবে। কেন বানাতে হবে আমি তোমাদেরকে বলছি একটু পরে। দেখো 3, এখানে দেখো x² প্লাস 2ab প্লাস b², মানে এখানে যদি একটা a/3 হোল স্কোয়ার থাকে তাহলে x প্লাস a/3 হোল স্কোয়ার একটা ফরম্যাটে আমরা সাজাতে পারবো। তাহলে করে নিই, x² প্লাস 2 × x × a/3 প্লাস a/3 হোল স্কোয়ার মাইনাস a/3 হোল স্কোয়ার। শ্রীধর আচার্যের যে বিষয়গুলো ছিল আমাদের ক্লাস 10-এ, সেই নিয়মেই আমি করছি, খুব একটা স্পেশাল কিছু করছি না, জাস্ট একটা প্লাস করে দিলাম, একটা মাইনাস করে দিলাম, ঠিক? চলো, তাহলে এটা কি দেবে আমাদের ভ্যালু? দেখো a² প্লাস 2ab প্লাস b², তাহলে x প্লাস a/3 তার হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। দেখো মাইনাস, এখানে কি হবে? a²/3, বা এটাকে এপারে আনি, এটাকে এপারে নিয়ে চলে যাই, b/3 মাইনাস a²/9, ঠিক? তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার এটাকে কি হতে হবে? পজিটিভ হতে হবে। তাহলে দেখো এই জায়গাটা একটা বর্গ সংখ্যা, তাহলে এটা তো অলওয়েজ আমাদের পজিটিভ। গ্রেট। যদি এই জিনিসটা পজিটিভ হয় তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এই জিনিসটাকে পজিটিভ হতে হবে, এই জিনিসটা পজিটিভ হলে পজিটিভ প্লাস পজিটিভ হবে, তাহলে এটাও পজিটিভ, এটা পজিটিভ মানে এটাও পজিটিভ, তাহলে এটা বর্ধিষ্ণু হতে পারবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা, আমাদের অ্যানালাইসটা? তো চলো আমরা নেক্সট পার্টটুকু করি। যেহেতু x প্লাস a/3 এটা কি পজিটিভ, এটা পজিটিভ ফর অল x বিলংস টু রিয়েল নাম্বার। এর মানে কি? এক্সটা যে ইন্টারভ্যালে আছে সেই ইন্টারভ্যালে থাকা সত্ত্বেও এই জিনিসটা পজিটিভ হচ্ছে, ঠিক? ফর অল মানে সমস্ত x যেগুলো বাস্তব সংখ্যায় আছে, ব্যাস, ফর অল x বিলংস টু r, এটা পজিটিভ। সো ইফ b/3 minus a²/9 greater than 0, then f dash x
গ্রেটার দ্যান 0। ওকে, তো চলো এটাই আমাদের শর্ত। এই যেখানে ইফ এলস এইসব যে কন্ডিশনগুলো হয় না, এগুলোই হচ্ছে আমাদের শর্ত হয়। ইফ যদি এটা হতে পারতো তাহলে এটা হতো, যদি আমি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারতাম তাহলে আমার এই চাকরিটা হতো। ঠিক তো, চাকরি পাওয়ার যে শর্ত, সেই শর্তটা কি পরীক্ষাটাকে ক্র্যাক করা। যদি এটা হতে পারতো তাহলে এটা হতো। ঠিক, এটা হলেই তো আমাদের বর্ধিষ্ণু, তাই না? অতএব শর্তটি হলো b/3 মাইনাস e²/9 গ্রেটার দ্যান 0, और b/3 মাইনাসটা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 3 9 কেটে যাবে, তাহলে 3b যদি গ্রেটার দ্যান a²। ঠিক, তাহলে শর্তটা কি হবে? 3b গ্রেটার দ্যান a²। তো এটাই ছিল অঙ্কটার অ্যাপ্রোচটা খুব সুন্দর। দেখো এই জায়গাটাতে আমরা পারফেক্ট স্কোয়ার বানিয়েছি, কারণ একটা পজিটিভ আমরা অলওয়েজ নিতে চাইছি এবং বাকিগুলো কনস্ট্যান্টের আকারে রাখতে চাইছি। ঠিক, তো কনস্ট্যান্টের মধ্যে রিলেশনটা আমরা রাখতে চেয়েছি। তো এটাই হচ্ছে বিষয়। এই ধরনের অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, মাথা খাটাতে হবে এক্সাম হলে। তো ব্যাস এই ধরনের অঙ্কই কিন্তু এই চ্যাপ্টারে থাকে। আর এক্সট্রা দুটো একটা হয়তো এদিক ওদিক হতে পারে, বাট ম্যাক্সিমাম কিন্তু 90% কিন্তু এই ধরনেরই অঙ্ক ভর্তি চ্যাপ্টারটা। তোমরা এক্সাম্পলটা একবার দেখে নেবে প্রথম থেকে শেষ অবধি, প্রত্যেকটা এক্সাম্পল একটু দেখে নেবে, জাস্ট দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা কিন্তু ডান। প্রিভিয়াস ইয়ার যদি পারো তো প্র্যাকটিস করো, আমি তো বেশ কতগুলো করিয়ে দিলাম, তোমরা পারলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু প্র্যাকটিস করবে। আমি যেগুলো করালাম সেগুলো অনেক আগে এসেছিল এইচএসে, লেটেস্ট এইচএসের কোশ্চেন কিছু প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তাহলে কিন্তু এখান থেকে এমসিকিউটা সিকিউর হয়ে গেল। এমসিকিউ যদি একটা 1 নম্বরে দেয় সেখানে তুমি এমসিকিউ পারবে, একটা 2 নম্বর যদি এখান থেকে দেয় তাহলে তুমি 2 নম্বরের কোশ্চেনটাও পারবে, 3 নম্বর সিকিউর হয়ে গেল। যদি 5 নম্বর দিয়ে দেয় বাই চান্স, দেওয়ার চান্স যদিও কম, আর যদি দিয়ে দেয় তাহলে 8 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে সহজেই। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আর এরপরে তোমরা কি টপিকে ভিডিও চাও তোমরা বলবে। এই কদিনের মধ্যে আমার দ্বারা যতটা সম্ভব হয় আমি চেষ্টা করছি করিয়ে দেওয়ার। হ্যাঁ, টার্গেট আছে এওডিটাকে পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার। এওআই এর ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেটা আমি চ্যানেলে আপলোড করা আছে, সেটা তোমরা চ্যানেল থেকে দেখে নেবে, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। আর এওডির এটা মনে হয় এটা 2 নম্বর ভিডিও। এর আগে আমি দিয়েছিলাম চরম অবমানের ভিডিও, আর বাকিগুলো আমি দিয়ে দেবো তাড়াতাড়ি। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সবার পরীক্ষা খুব খুব ভালো হবে, প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও, ভয় পেও না, কনফিডেন্ট থাকো। চলো বাই বাই।